গুড আফটারনুন সবাইকে। আজকে অপারেটিং সিস্টেমের ক্লাস শুরু করছি। দেখো, তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেমিস্টার 4 এর যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী প্রথম ইউনিটটা অপারেটিং সিস্টেম আছে। তো সেই অপারেটিং সিস্টেমের যেটা প্রথম চ্যাপ্টার সেইটা আজকে আমি করাবো। তোমাদের মধ্যে কেউ কেউ বলছিলে একটু মানে ভিডিওটা বড় সাইজ করতে, সেই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ করার চেষ্টা করছি। দেখা যাক কতদূর করা যায়। তো তোমরা কতটা দেখবে আমি জানি না, কিন্তু যদি মানে এতটা বড় আমি ভিডিও করব, তোমরা একটু যদি ডিটেলসে দেখো তাহলে মানে ভালো হয় আর কি। তাহলে আমার মনে হবে যে কাজটা ঠিক কাজে লাগলো। তো সেই জন্য বলছি। তো প্রথম যেটা চ্যাপ্টার আছে অপারেটিং সিস্টেম মানে অধ্যায়, সেই অধ্যায়ের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম ইন্ট্রোডাকশন। মানে কাকে বলে অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম কি? এটা একটা ওয়ান কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, মানে এমন একটা সফটওয়্যার যে কি করে, ছবিটা দেখতে পাচ্ছ, আমি ছবিটাও এঁকে দিয়েছি, ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে ইন্টারঅ্যাক্ট করতে সাহায্য করে। এটা অপারেটিং সিস্টেমের প্রধান কাজ। দেখো, আমি বাংলাতে একটা মানে ডেফিনেশনও তৈরি করে দিয়েছি। আহ, একটা সিস্টেম সফটওয়্যার কি করে? রিসোর্স গুলোকে পরিচালনা করে, হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, আর একটা বড় কাজ করে। এই রিসোর্স পরিচালনা বলো বা হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করো, এই কাজগুলো করার জন্যে ইউজার ইন্টারফেসটা তৈরি করে। ব্যবহারকারীর জন্য একটি ইন্টারফেস তৈরি করে, মানে ইউজার ইন্টারফেস। মানে আমরা যারা ইউজার, যারা কম্পিউটার ব্যবহার করছি, তাদের জন্যে একটা একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয় অপারেটিং সিস্টেম, যেখানে আমরা কাজ করলে আমাদের কাজ অনুযায়ী কম্পিউটারটা চলে। তো এই ইন্টারফেসটা অপারেটিং সিস্টেমই তৈরি করে দেয়, এর প্রধান কাজ আর কি। এছাড়া কি আছে, অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো যেগুলো আছে, মানে মোবাইলের যদি ভাষায় ভাবো তাহলে অ্যাপ ভাবতে পারো। তো কম্পিউটারের অ্যাপগুলো চালাতে সাহায্য করে। এছাড়া হার্ডওয়্যার আর সফটওয়্যারের যোগাযোগের প্রধান মাধ্যমই হচ্ছে অপারেটিং সিস্টেম। তো এই হলো আমাদের অপারেটিং সিস্টেম কাকে বলে, তার সংজ্ঞা। এইবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রধান কাজগুলো কি কি। দেখো, আমি পরপর কিছু কাজ বলে দিয়েছি, যেমন হলো মেমোরি ম্যানেজমেন্ট। মানে কম্পিউটারের যে মেমোরি থাকে, সেই মেমোরিটা কিভাবে বরাদ্দ করতে হবে ও কিসের জন্য কতটা মেমোরি অ্যালোকেট করতে হবে, সেটা অপারেটিং সিস্টেম ঠিক করে দেয়। প্রসেস ম্যানেজমেন্ট, এই প্রসেস ম্যানেজমেন্ট মানে বিভিন্ন মানে প্রোগ্রামের ছোট ছোট অংশকে প্রসেস বলে। সেই পুরো প্রোগ্রাম ম্যানেজমেন্টটা অপারেটিং সিস্টেম করে। এই প্রসেস ম্যানেজমেন্টটা আমি এখন বলতে চাইছি না, কারণ এই অপারেটিং সিস্টেমের চ্যাপ্টারেই পরবর্তী পর্যায়ে তোমাদের আছে, সেই জন্য আমি এই মুহূর্তে পুরোটা বলতে চাইছি না। আচ্ছা, নেক্সট অংশ হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। তো ফাইল ম্যানেজমেন্ট মানে কি না, কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে তার মধ্যে ফাইল ফোল্ডারগুলো কিভাবে রাখা হবে, কিরকম মানে কোন ড্রাইভে কোনটা থাকবে, কি কি ফোল্ডার নাম দিয়ে থাকবে, সেগুলো সব তৈরি করতে সাহায্য করে অপারেটিং সিস্টেম। দেখবে খুব সহজেই রাইট ক্লিক করে টোরে আমরা নিউ ফোল্ডার বানিয়ে সহজে কাজ করতে পারি। এগুলো কিন্তু অপারেটিং সিস্টেম আমাদেরকে হেল্প করে করতে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্ট মানে এই যে আমরা যে কোনো সময় প্রিন্টার ইনস্টল করছি, কিংবা স্ক্যানার ইনস্টল করছি, কিংবা ধরো ইউএসবি ডিভাইস ঢুকিয়ে, পেন ড্রাইভ ঢুকিয়ে কাজ করছি, এই ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটারের সঙ্গে যুক্ত হতে বা কম্পিউটার থেকে বেরিয়ে আসতে অপারেটিং সিস্টেম সাহায্য করে। সেইটাকে বলে, এই প্রসেসটাকে বলে ডিভাইস ম্যানেজমেন্ট। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো ইউজার ইন্টারফেস তৈরি করা, যেটা আমি প্রথমেই বললাম যে ব্যবহারকারীর সঙ্গে যে কম্পিউটারের যোগাযোগ, তার যে প্রধান একটা ইন্টারফেস, সেটা অপারেটিং সিস্টেম তৈরি করে। আর কি করে? সিকিউরিটি রক্ষা করে। কেন? কারণ বর্তমান যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলো তো তার মধ্যে ইনবিল্ট অ্যান্টিভাইরাসও থাকে। মানে ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করে, কিংবা ধরো হার্ড ডিস্ক করাপ্ট হয়ে গেল বা কোনো সমস্যা তৈরি হলো, এগুলোর হাত থেকে রক্ষা করার জন্য অপারেটিং সিস্টেম সাহায্য করে।
আর কি আছে না, নেটওয়ার্কিং পরিচালনা করতে সাহায্য করে। বর্তমান বেশিরভাগ ওএস এর মধ্যেই ইনবিল্ট নেটওয়ার্কিং আছে, এবং এর ফলে কি হয়, চট করে মানে কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হতে পারে। খুব বেশি কনফিগার করতে হয় না, কিছুই করতে হয় না, শুধু নেটওয়ার্ক কেবলটাকে এনে আটকে দিলেই অটোমেটিক্যালি কম্পিউটার কাজ করতে শুরু করে। একটা সময় ছিল যখন এগুলো করার জন্যে স্পেশালাইজড লোককে ডাকতে হতো, সেটা নিয়ে অনেকটা মানে সময় লাগতো আর কি, কনফিগার করতে হতো, পিং করতে হতো, সময় লাগতো। বর্তমানে এটা ইনবিল্ট করে দিয়েছে। তো এগুলো সবই কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ, ঠিক আছে। অরিজিনাল অপারেটিং সিস্টেমের থাকলে সবকটা কাজই প্রায় সহজে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে যাব টাইপস অফ অপারেটিং সিস্টেম। দেখো, টাইপস অফ অপারেটিং সিস্টেম কিন্তু অনেক আছে, প্রচুর টাইপ আছে, ঠিক আছে। তোমাদের সব কিছু নেই, ঠিক আছে। আমি এখানে একটু শ্রেণীবিভাগটা দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে অপারেটিং সিস্টেমের শ্রেণীবিভাগ। হ্যাঁ, মানে ব্যবহারকারীর সংখ্যা অনুযায়ী দুভাবে ভাগ করা যায়, একটা হলো সিঙ্গেল ইউজার, একটা মাল্টি ইউজার। টাস্কিং এর ক্ষমতা অনুযায়ী, মানে একবারে কতটা কাজ করতে পারে সেই ক্ষমতা অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল টাস্ক, একটা হচ্ছে মাল্টি টাস্ক। আর বিশেষ ব্যবহার অনুযায়ী অনেকগুলো ভাগে ভাগ করা যায়, এমবেডেড আছে, ডিস্ট্রিবিউটেড, রিয়েল টাইম, দেখো এখানে মোটামুটি করা আছে। এবার এই ভাগগুলোর মধ্যে দেখো আমি লাল বলে করে কয়েকটা গোল করে দিয়েছি। কেন করেছি, ওই ওই ছটা যেগুলো গোল করা চৌকো করা আছে, ওই ভাগগুলো তোমাদের সিলেবাসে আছে। তো সেই জন্য আমি ওইগুলোকে ফোকাস করব, বাকি যে অপারেটিং সিস্টেমের ভাগ আছে সেগুলো আমরা দেখবো না। এর মধ্যে অলরেডি ধরো সিঙ্গেল ইউজার বা মাল্টি ইউজার, এগুলো তোমাদের প্রথম সেমিস্টারে ছিল। তোমরা যদি একটু মনে করো, মানে মনে পড়বে, দেখবে প্রথম সেমিস্টারে তোমাদেরকে পড়ানো হয়েছে। হ্যাঁ, কে কতটা পড়েছো জানি না, কিন্তু প্রথম সেমিস্টারে এগুলো মোটামুটি ছিল। কিন্তু এইখানে একটু মানে বিস্তারিতভাবে এই যে ছটা অপারেটিং সিস্টেম আছে এগুলোকে দেওয়া হয়েছে, মানে এই চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে। তো দেখো, এবার আমি এই ভাগগুলোতে চলে যাব। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ব্যাচ প্রসেসিং। ব্যাচ প্রসেসিং কি না, একই ধরনের কাজগুলোকে ব্যাচ আকারে সাজিয়ে অপারেটিং সিস্টেম কি করে, মানে প্রসেস করে, ঠিক আছে। যেমন ধরো, মানে কিছু প্রসেস ইনপুটের কাজ করবে, তো সেটা মানে প্রথমটাই হতে হবে, দ্বিতীয়টাই হতে হবে, তৃতীয়টাই হতে হবে, এরকম ব্যাপার নেই। 1, 3, 4 এরকম হতে পারে। সেইগুলোকে একটা ব্যাচে রাখলো, আবার বাকিগুলোকে আর একটা ব্যাচে রাখলো, এরকম করে ব্যাচ করে নেয়। এবং সেই ব্যাচগুলোকে এক একবারে সিপিইউতে পাঠায়। তখন সিপিইউ কি হয়, সিপিইউ এর সুবিধা হয়, কারণ একই ধরনের কাজ পরপর পরপর করতে হয়। তো এইটাকে বলে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, ঠিক আছে। দেখো, এটার আমি একটা ছবিও তৈরি করেছি। এইখানে দেখো, এটা আমারই তৈরি ছবি। ইউজার 1, 2, 3, 4, 5, পাঁচটা ইউজার আছে, তার মানে পাঁচটা জব আছে পাঁচজনার। তো অপারেটিং সিস্টেমের কাছে যখন গেল, অপারেটিং সিস্টেম কি করলো, একটা ব্যাচে 2, 4, 5কে রাখলো। কেন না, 2, 4, 5-এর কাজ হয়তো একই রকম, সেই জন্য একটা ব্যাচে রাখলো। আর 1 আর 3কে আর একটা ব্যাচে রাখলো, কেন না ওদের কাজ হয়তো একরকম, সেই জন্য। এইবার ব্যাচগুলোকে এক একটা করে সিপিইউতে পাঠাচ্ছে, এবং সিপিইউ কি করছে সেই অনুযায়ী একই রকম প্রসেসগুলোকে কাজ করছে। এইটাকে বলে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তো এটা হলো আমাদের ব্যাচ প্রসেসিং, এটা হয়ে গেল। এবার নেক্সট হলো মাল্টি প্রোগ্রামিং। মাল্টি প্রোগ্রামিং দেখতে পাচ্ছ, মাল্টি প্রোগ্রামিং মানে এমন একটা অপারেটিং সিস্টেম যেখানে একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চলতে পারে। এটা মাল্টি টাস্কিংটাকেও অনেকটা মাল্টি প্রোগ্রামিং এর মতো বলা যায়, কারণ একসঙ্গে মাল্টি টাস্ক হচ্ছে মানে সেখানেও তাই হয়, অনেকগুলো কাজ একসঙ্গে হয়, ঠিক আছে। এখানে কি হয়, সিপিইউ এর মানে সময় ভাগ করে করে দিয়ে কাজ হয়। এটার একটা ছবি আমি তৈরি করেছি, দেখো 8টা জব আছে। সেকেন্ডারি স্টোরেজ মেমোরি থেকে প্রথমেই মেন মেমোরিতে বা র্যামে প্রথমেই সবকটা জবকে লোড করে নেওয়া হলো। এবার কি হলো, একটা একটা করে কাজ হচ্ছে। যেমন ধরো, জব 1টা হয় ফিনিশ হয়ে গেছে, না হয় অর্ধেক হয়েছে, অর্ধেক হয়ে পড়ে আছে। এবার এই অবস্থায় জব 2টাকে সিপিইউতে পাঠানো হয়েছে, কাজ করছে। আর 3 থেকে 8 অবধি ওয়েটিং ফর সিপিইউ, মানে সিপিইউ ফাঁকা হলে ওরা কাজ করতে পারবে, ঠিক আছে। এবার এই কাজগুলো এত তাড়াতাড়ি হয়, আমরা মনে করি যে সব কটা একসঙ্গে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হয় না। এটা কি হয়, টাইম ভাগ করে করে আলাদা করে করে কাজ করে,
ঠিক আছে? তো এইটাকে বলছি আমরা মাল্টি প্রোগ্রামিং। এবং একদম প্রায় একই টাইপের আর একটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে টাইম শেয়ারিং। হ্যাঁ, এবার টাইম শেয়ারিং এর সঙ্গে মাল্টি প্রোগ্রামিং এর একটা তফাৎ আছে। টাইম শেয়ারিং এ দেখো একাধিক ব্যবহারকারী একটা কম্পিউটারকে একসঙ্গে ব্যবহার করছে, ওয়্যারাজ মাল্টি প্রোগ্রামিং এ সব একাধিক প্রোগ্রাম একসঙ্গে একটা সিপিইউতে কাজ করছে। টাইম শেয়ারিংও করছে, কিন্তু টাইম শেয়ারিং এর ক্ষেত্রে ব্যবহারকারী একজন নয়, ব্যবহারকারী অনেকজন। ওয়্যারাজ মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে একজনাই হয়তো 4-5খানা কাজ একসঙ্গে করছে, তখন সেখানে আমরা মাল্টি প্রোগ্রামিং ব্যবহার করছি। ঠিক আছে? এ দেখো, এইটা হচ্ছে আমাদের টাইম শেয়ারিং, মানে প্রত্যেকটা ইউজার সিপিইউ কে নির্দিষ্ট টাইম অনুযায়ী ব্যবহার করছে। ইউজার 2 দেখো অ্যাক্টিভ স্টেটে আছে, ইউজার 3 রেডি স্টেটে, মানে ওর শেষ হলেই ও ঢুকতে পারবে, কাজ করতে পারবে। আর বাকি সবাই দেখো ওয়েটিং স্টেটে আছে। ইউজার 1 হয়তো আগে করে ফেলেছে, কিংবা অন্য কেউ একজন আগে কাজ করে নিয়েছে। এইভাবে হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কাজ করে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হলো মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিং এ কি হয়, একাধিক প্রসেসর, মানে সিপিইউতে মানে একই সিপিইউ এর ভেতরে সঙ্গে অ্যাটাচড একাধিক প্রসেসর থাকে। তখন কি হয়, বিভিন্ন প্রসেসগুলো আলাদা আলাদা প্রসেসর প্রসেস করে একসঙ্গে। এটা হচ্ছে সুবিধে। যেমন ধরো এখানে দেখো দুটো সিপিইউ লেখা আছে, সিপিইউ 1, সিপিইউ 2। মেমোরি একটা সেম রাখা হয়েছে, যেটাকে শেয়ার করছে সবাই। এবার প্রথম দিকে মানে প্রথমটাতে দুটো প্রসেস কাজ করছে, একটা 1 একটা 2। সিপিইউ 1 এ এটা এক্সিকিউট হবে, আর 3-4টা এক্সিকিউট হবে সিপিইউ 2 তে। ঠিক আছে? তো এখানে কি হয়, সাইমালটেনিয়াসলি একসঙ্গে অনেকগুলো প্রসেস কাজ করতে থাকে। এবং এটা কোথায় কাজে লাগে, এটা সাধারণত সার্ভার মেশিনগুলোতে কাজে লাগে। মানে যেমন ধরো মেন ফ্রেম কম্পিউটার, যেখানে অনেকগুলো একসঙ্গে কাজ করছে, অথবা সুপার কম্পিউটারেও হয়, যেহেতু প্রচুর জটিল হিসেব করতে হয়, জটিল কাজকর্ম করতে হয়, সেজন্য সুপার কম্পিউটারের ক্ষেত্রেও মাল্টি প্রসেসিংটা হয়ে থাকে। ঠিক আছে? আর আরেকটা আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম মানে হলো একাধিক আলাদা কম্পিউটার একই কাজ ভেঙে ভেঙে একসঙ্গে করবে। এর একটা উদাহরণ তোমাদের আমি সেকেন্ড সেমিস্টারে পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। সেটা হলো ওই বলেছিলাম ডিএনএস যখন খোঁজা হয়, মানে ডোমেন নেম, তখন কি হয়, অনেকগুলো কম্পিউটার একসঙ্গে খুঁজতে বসে যায়। তাহলে কি হয়, তাড়াতাড়ি খোঁজা হয়ে যায়। ঠিক আছে? সেটা আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে বলেছিলাম, তোমাদের কতটা মনে আছে কে জানে। তো ডিস্ট্রিবিউটেড মানেই হচ্ছে কাজগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। ধরো আমার কাছে একটা 10 পাতার বই আছে, আমি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে, 10 পাতার খাতা আছে, রাদার খাতা। তো আমি এক পাতা করে সবাইকে দিয়ে দিলাম, দিয়ে বললাম ওই খাতাটা চেক করো। কি হবে, সময় অনেক কম লাগবে এবং কাজটা অনেক এফিসিয়েন্টলি হবে। তো সেই রকম হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। এটারও আমি একটা ছবি এঁকেছি। হ্যাঁ, এইরকম ভাবে মানে অপারেটিং সিস্টেম কি করছে, নিজের জিনিসটাকে সবাইকার কাছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে বিভিন্ন সিপিইউতে, দিয়ে সবাই রেজাল্ট দিচ্ছে, তখন সেটাকে সাম আপ করে বলছে যে এই হলো রেজাল্ট। এটা হলো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। এরপর আসছি আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম হচ্ছে একটা অদ্ভুত, মানে টাইম বেসড অপারেটিং সিস্টেম। এখানে কি হয়, বাস্তব জিনিস নিয়ে কাজ হয়। সময়ের ব্যাপারটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, সামান্য গন্ডগোল হলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে? মানে এক্ষেত্রে কি হয়, এমনভাবে অপারেটিং সিস্টেম কাজ করে যেখানে সময়টা যেন ঠিকঠাক মেনটেন হয়। ঠিক আছে? যেমন ধরো দু ধরনের রিয়েল টাইম আছে, একটাকে হার্ড বলে, একটাকে সফট বলে। হার্ড রিয়েল টাইম মানে হচ্ছে বিমান যেটা চলে, কি বলে ওটাকে, এয়ার ট্রাফিক সিস্টেম, সেখানে ব্যবহার হয়। মানে সামান্য যদি টাইম এদিক ওদিক হয়, তাহলে কিন্তু প্লেন ক্র্যাশ করে যাবে, সেখানে এই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার। আর সফট মানে তার গুরুত্বটা কম। যেমন ধরো গেমের ক্ষেত্রে সফট রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার হয়। সেখানে কি, সামান্য যদি এদিক ওদিক হয়ও, খুব একটা যে বিরাট ক্ষতি হবে তা নয়। তো এই হচ্ছে আমাদের প্রধানত হার্ড রিয়েল টাইম আর সফট রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। মানে এটা এমন একটা অপারেটিং সিস্টেম, নির্দিষ্ট সময় সীমার মধ্যে কাজ অবশ্যই কাজ করবে, এবং কাজটা কিসের বেসিসে করবে না, প্রায়োরিটি অনুযায়ী, কোন কাজের গুরুত্ব বেশি সেইটা আগে হবে।
যে কাজের গুরুত্ব কম সেটা পরে হয়। ঠিক আছে, এমবেডেড সিস্টেমে কাজ হয় মানে এমন ডিভাইসে কাজ হয় যেগুলো মানে অন্য কোনো ডিভাইস কম্পিউটার বাদে, যেমন ওই বিমানের যেটা বললাম, মানে এয়ার ট্রাফিক সিস্টেম বললাম, কিংবা ধরো ওই গেমের সিস্টেম বললাম, এগুলো মানে কম্পিউটার ছাড়াও স্বতন্ত্র সিস্টেম হিসেবেও এগুলো কাজ করে। তো এই হচ্ছে আমাদের রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এই 6টা অপারেটিং সিস্টেম তোমাদের, এটার একটা ছবি এঁকেছি, এটা কিছুই না, একটা মানে কম্পিউটারে এঁকে পাশে একটা ঘড়ি দেখিয়ে দেওয়া হয়েছে। মানে এটা দেখাতে চাইছি যে মানে ঘড়ি দেখে দেখে কম্পিউটার কাজ করছে, এরকম একটা ব্যাপার। তো এই হলো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা ছিল অপারেটিং সিস্টেমে, সেইটা। ঠিক আছে, তো তোমরা যদি পরপর ক্লাসগুলো ফলো করো তাহলে দেখবে যে আমাদের সিলেবাস আগের বারের মতন খুব সুন্দরভাবে শেষ হবে। এবারে খালি একটাই তফাৎ, যে আমি ভিডিওগুলো একটু চেষ্টা করছি বড় করার, এবং চেষ্টা করছি যে চ্যাপ্টার ওয়াইজ করার। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হবে না, কারণ কিছু টপিক অনেক মানে বড় টপিক থাকে, তখন সেগুলোর ক্ষেত্রে আমি চেষ্টা করব যে একটু একটু করে আলাদা করে দেওয়ার। আদারওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ করার চেষ্টা করব। ক্লাস ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আজকের ক্লাসে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সকলকে।